রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুপুর 12:15টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বয়স আনুমানিক 35 থেকে 40 বছর, তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর 12:30টার দিক থেকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট থেকে সড়ক পরিবহন উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ। এবং এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বুয়েটের বুয়েটের প্রফেসর ABM তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে MISTর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। তো এই 5 সদস্যের একটা কমিটি। 1 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। আচ্ছা, হ্যাঁ, এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল। এরপরে তখন কি করা হয়েছিল? তাহলে এটা হলো কিভাবে আবার? এটা হলো হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা আমি আসতেছি। তো তাহলে আমরা এটা আমরা অপেক্ষা করি এবং রিপোর্টটা, তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা করব। তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে। তো এখন এটার কি অবস্থায় ফারুক? এখন মেট্রো রেল আমরা আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম, 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সাইডটা আনতে পারবো না এখনো। এই যে আরমগড় দিয়াবাড়ি পর্যন্ত চলবে, এটা এখনো ইকুইপমেন্ট না আসা পর্যন্ত বলা চলবে, কারণ 2টা পড়েছে। আজকে চালু করা সম্ভব নেই। আগারগাঁও থেকে দিয়াবাড়ি এটা চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এটা তো ঝুঁকিপূর্ণ। আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে? কমিটির রিপোর্ট কি বের হয়েছিল? আগে তো আমাদের কমিটির রিপোর্ট বের হয়েছিল এবং ওই অনুযায়ী আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন। জি, সমস্ত কিছু ব্যবস্থা, সমস্ত কিছু ইন্সপেক্ট করা হয়েছে ফিজিক্যালি এবং এক্সপার্ট দিয়েও করা হয়েছে। তাহলে এটা হলো কিভাবে? আগের ঘটনার পরে আগে বলা হয়েছিল যে এটা যখন ডিএনপি পিরিয়ড ছিল, এটা আমাদের ডিফেক্টস লাইবিলিটি পিরিয়ড ছিল, ওটা সঠিক করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে, তারা ওটা করেছে। ঠিক আছে।
এটা ওই যে ঠিকাদার, এটা জাপানি অ্যাক্সিডেন্টের সুযোগ করে দিয়েছেন। না, জাপানি না, না এটা না, এটা হচ্ছে যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা। বাট এগেন এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাপস থাকে সেটাও আইডেন্টিফাই করবে। দর্শক, ফার্মগেটের মেট্রো রেলের দুর্ঘটনা স্থান থেকে সড়ক উপদেষ্টা বক্তব্য দিচ্ছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। এবারে পরবর্তী প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা সম্প্রতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকারে ভূমিকায় অবতীর্ণ হতে হবে। দুই নেতার এমন বক্তব্যের পর অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে কেয়ারটেকার সরকারে রূপ দেওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে। এজন্য কেয়ারটেকার সরকারে রূপদানের প্রয়োজন হবে না। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন। প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতার এমন মন্তব্যের পর অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকারের ভূমিকায় আবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকারের নাম পরিবর্তনের প্রয়োজন হবে না। এই ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হবে না। হয়তোবা আদালতে রায় দিবে, আমি অনুমান করে বলতেছি, আদালতে রায় দিবে যে এই নির্বাচনের পরবর্তী নির্বাচনগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হওয়া উচিত হবে। আর সেটা হতে হলে আবার পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্টের আদল হওয়ার যে বিষয়টি, সে বিষয়টি এই ট্যাগ অফ ওয়ার বা টানাটানি মধ্যে দলীয় ভিত্তিতে বিবেচনা করার, এটা খুব আনফরচুনেট বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছেন, কেয়ারটেকার সরকারের ভূমিকা বলতে নির্বাচনকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা কমানো, বড় কোনো প্রকল্প না নেয়া বা গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন না করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে সরকারের দায়িত্ব হবে রুটিন কার্যক্রম আর নির্বাচন আয়োজন। আওয়ামী আমলেও এই 100 ভাগ টানাটানির অবস্থা হয়েছে। 100 ভাগ আওয়ামী লীগ মনে করেছে 100 ভাগ তাদের লোক হতে হবে, ডিসি, এসপি, ওসি, এমনকি পিয়ন দারোয়ান পর্যন্ত তাদের হতে হবে। তো বিএনপিও এরকম মনে করে যে সব তাদের লোক হতে হবে, জামাত মনে করে সব তাদের লোক হতে হবে, এনসিপি মনে করে সব তাদের লোক হতে হবে। এটা যদি না হয় তার ইলেকশন আর শুদ্ধ হচ্ছে না। নির্বাচনের পরে কি পরিবেশ থাকে, গণতান্ত্রিক পরিবেশ থাকে কিনা, এই আপনার অপরাধী সামরিক বাহিনী সৈনিকদের বিচার করতে পারে কিনা, যারা টাকা চুরি করছে তাদের বিচার করতে পারে কিনা, আর নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় কিনা, এটাও তো দেখতে হবে। তবে সরকারকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। রাজধানীতে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই মূল শক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে তা সফল করতে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি যেন আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে। আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম, যেই কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি। এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি। আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য
রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সাথে একমত নয় বিএনপি। বেলা 11টায় নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাতে বিএনপির প্রতিনিধি দল কথা বলেন। জোট ও দলীয় প্রতীকে ভোট নিয়ে নতুন সংশোধনীতে আপত্তি জানায় দলটি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেছেন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও একটা এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে হচ্ছে। কিন্তু আমরা এটা কিভাবে পুরোটা সমাধান করা যায় এই ব্যাপারে আলোচনা হয়। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। 20 নভেম্বর কিংবা 21 নভেম্বর সৌদি আরব যাবেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি জানান, সৌদি থেকে লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফ্লাইট ধরবেন। তবে এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নভেম্বরের শেষ দিকে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরা শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তিনি। রবিবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। আসসালামু আলাইকুম। তিনি জানান, তারেক রহমান আগামী মাসের 20 থেকে 21 তারিখের দিকে সৌদি আরব যাবেন। ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন। বাংলাদেশে তারেক রহমান ফেরা সম্পর্কে সাবেক সেনা কর্মকর্তা বলেন, লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে এখনও নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, 23 নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। সরকারের সঙ্গে সমন্বয় করেই সব কাজ করা হচ্ছে। এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও চলে আসবে বলেই আশা করছেন তারা। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 1981 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। 2008 সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামায়াতে ইসলামী শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুশাসনের দেশ। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে ও দুর্নীতির শিকড় কেটে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। আমির বলেন, পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কিন্তু প্রভুত্ব নয়, এই নীতিতে বিশ্বাস করে জামায়াত। আজকে অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। ভাই, আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। বলবেন, তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা ক্ষমতাবান হতে চাই না, ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির।
সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর উপরে তিনি। আমরা তাহলে কি চাই? আমরা জাতির একটু সেবা করতে চাই। আল্লাহ যদি তার সিদ্ধান্তের বদলে এবং মানুষের ভালোবাসার বরকতে এদেশের সেবা করার জন্য আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে এই জাতির প্রতি আমাদের কিছু কমিটমেন্ট আছে। যদি আল্লাহ আমাদেরকে ওই সুযোগ নাও দেন, আমরা যদি বিরোধী দলে বসি, তাও আমাদের কিছু কমিটমেন্ট আছে। এই কমিটমেন্ট বদলাবে না ইনশাআল্লাহ। অবস্থান যাই হোক, কমিটমেন্ট অঙ্গীকার তার জায়গায় থাকে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া অভ্যুত্থানে চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে 20তম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। এছাড়া রামপুরে 28 জন হত্যার ঘটনায় 2 সেনা কর্মকর্তার মামলা শুনানি 25 নভেম্বর। আর গুমের 2 মামলায় 13 কর্মকর্তাকে 23 নভেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি হলো যে এই বিবিধ মামলা থেকে যে দুটি মামলা ট্রাইব্যুনালে এসেছে, সেই দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা 3 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী রয়েছে। পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7টার দিকে ঘটনাস্থলে 2 জন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়েছিল। এই সময় পাবনামুখী একটি বাঁশ বোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যান চালক সহ ওই 2 শিক্ষার্থী ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ায় 22 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতের পর থেকেই হাঁক ডাক বাজিয়ে মাছ শিকারে নেমেছেন জেলেরা। সকাল থেকে সেই চিত্র দেখা গেছে ভোলার বিভিন্ন মাছ ঘাটগুলিতে। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তাদের জালে ধরা পড়ায় সন্তুষ্ট জেলেরা। ঘাটগুলিতেও দেখা গেছে জেলে এবং ক্রেতাদের ভিড়। নিষেধাজ্ঞা শেষে এভাবে যদি জেলেরা মাছ শিকার করতে পারে, তাহলে তাদের যে দায় দেনা রয়েছে তা পরিশোধ করতে পারবেন বলে জেলেরা বলছেন।